নমস্কার এবং সুস্বাগতম। আজকে ইন্দুবালা ভাতের হোটেলের পঞ্চম পর্বের নাম মালপুয়া। আপনারা জানেন ইন্দুবালা ভাতের হোটেলের প্রতিটা পর্বের নাম একটা খাবারের নাম দিয়ে। এর আগের পর্বগুলো অর্থাৎ বিউলির ডাল, আমতেল ইত্যাদি সবের লিঙ্ক একসাথে একটা প্লেলিস্টে রাখা রয়েছে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আর ওপরে আই বারে। তা আজকে এই গল্পটা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, ইন্দুবালা ভাতের হোটেলের প্রতিটা পর্বেই এই খাবারগুলোর ভেতর দিয়ে উঠে আসে ইন্দুবালার জীবনের বিভিন্ন সময়ের এবং জায়গার কথা। কখনো সেটা তার ছোটোবেলার সেই পূর্ব পাকিস্তানের খুলনার কোলাপোতা গ্রামের কথা, কখনো বাংলাদেশ মুক্তিযুদ্ধের কথা, কখনো কলকাতার 70 দশকের নকশাল আন্দোলনের কথা, আবার কখনো বর্তমানের ফেসবুক লাইভের কথা। তাহলে চলুন শুনে নেওয়া যাক মালপোয়া, যেখানে আমরা দেখতে পাই ইন্দুবালা দেবী রথের দিন মালপোয়া ভাজছেন এবং এই ঘটনাটা, আজকের এই কাহিনীটা শেষ হচ্ছে একটা ফেসবুক লাইভের মধ্যে দিয়ে। শুরু করছি। ভোর থেকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছিল। ঘুম ভেঙে গিয়েছিল তার অনেক আগেই। অন্ধকার ঘরটায় শুয়ে বৃষ্টির আওয়াজ শুনছিলেন ইন্দুবালা। অল্প অল্প বাতাসে দুলছিল জানলার হালকা পর্দাগুলো, তার ফাঁক দিয়ে উঁকি মারছিল একটু একটু করে ফর্সা হতে থাকা আকাশটা। একতলায় ভাতের হোটেলের ওপরে তার এই ঘরটা ছোট্ট হলেও বেশ খোলামেলা, অন্তত এই বাড়ির অন্য ঘরগুলোর থেকে। ঘরের চারিদিক বরাবর বেশ কয়েকটা জানলা। সামনের দিকে এগিয়ে গেলে ছেনুমিত্তির লেন, হরেক মানুষ, গাড়ি ঘোড়ার যাতায়াত। আর পেছন দিকটা শাশুড়ির আমলের ছোট্ট বাগান, শিরিঙ্গে নারকেল গাছ, ঘোষেদের ডোবার পাশে একটা ঝাঁকড়া তাল গাছ। উঠোনের আম গাছের ডালপালা আরও কয়েকটা জানলায় ছড়ানো ছিটানো। এই ঘরটা আসলে ছিল ইন্দুবালার স্বামী মাস্টার রতনলাল মল্লিকের আমোদের জায়গা। তিনি তার ইয়ার বন্ধুদের নিয়ে এসে এই ঘরেই জোটাতেন। দিন রাত তাস পেটা চলতো, তার সাথে গেলাসের পর গেলাস হুইস্কি আর সোডা। ঘরখানায় ঢুকলে মনে হতো কেউ যেন সকালের আঁচ ধরিয়েছে। ঝাঁট দিয়ে জড়ো হতো রাশিকৃত পোড়া সিগারেট আর তার প্যাকেট। তিনটে সন্তানকে রেখে মাস্টার রতনলাল মল্লিক যখন ইহজীবনের মায়া ত্যাগ করলেন, তখন ইন্দুবালা ভেতরের ঘর থেকে বাইরের এই ঘরে এসে থাকতে শুরু করলেন। শুধু কি আলো হাওয়া বাতাসের জন্য? না, তা মোটেই না। এই ঘরে থাকলে তিনি নিচের হোটেলের রান্নাঘর থেকে ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি টের পেতেন। সিঁড়ির মুখ থেকে এই ঘরের দিকে নজর দেওয়া যেত খুব সহজে। আর এই ঘরটাতে এলেই যেন ইন্দুবালার কোলাপোতার বাড়ির দাওয়াখানা মনে পড়ে যেত। চারিদিকে সবুজের চাঁদোয়া। ইন্দুবালা পাশ ফিরলেন। এই এত বয়সেও স্মৃতিগুলো কেন এলোমেলো হয়ে যায় না? ভুলেও তো যেতে পারে মানুষ অনেক কিছু। নিয়তিকে দোহাই দেন ইন্দুবালা, হয় ভুলিয়ে দাও, না হয় ভুলিয়ে দেবার ব্যবস্থা করে দাও। অদৃষ্টকে 7 গাল পারলেও অনেক কিছু ভোলা হয় না ইন্দুবালার। ভাগ্যিস ভোলা হয় না। তাই তো আনাজের চুবড়ি থেকে, সূচ সুতোর কৌটো থেকে, ভাতের হাঁড়ির সুবাস থেকে বেরিয়ে আসে কত কত গল্প। ইন্দুবালা চোখ বন্ধ করে আবার একটু ঘুমোনোর চেষ্টা করলেন। মুকুলে ভরা আম গাছের তলায়
শোয়ানো হয়েছিল দাদুকে। ইন্দুবালা তখন খুব ছোট। কিছুক্ষণ আগেই ঠাম্মা ভাজছিল দাওয়া আলো করে নতুন গুড়ের মালপোয়া। গোটা গ্রামে যেন ছড়িয়ে পড়ছিল গন্ধ। তেলের ছ্যাঁক ছুঁক আওয়াজে উমনো পিঠে খাওয়ার গল্পটা আগাগোড়া বলে চলেছিল ঠাম্মা, আর হাঁ করে বসে শুনছিল ছোট্ট ইন্দুবালা। দাদু স্নান করতে যাচ্ছিল বোসদের পুকুরে, বাবা গিয়েছিল ধান বিক্রি করতে হাটে, মা ছিল শোয়া, ভাই তখন পেটে। দাদুর ইচ্ছে হয়েছিল অসময়ে মালপোয়া খাওয়ার। মুখ ফুটে যে মানুষ চায় না কিচ্ছু, সেই মানুষ যখন মালপোয়া খেতে চেয়েছে, ইন্দুবালার ঠাম্মার আনন্দ আর গোপন থাকেনি। নিজেই গম পিষিয়ে নতুন আটা বের করেছেন জাঁতি ঘুরিয়ে, চাল কুটেছেন ঢেঁকিতে, বেটেছেন শিলনোড়ায় মিহি করে, নতুন গুড়ের হালকা একটা রস করেছেন। কয়েকদিন খুব ব্যস্ত থেকেছেন নানান তরি জুতের ছোট খাটো উপকরণ নিয়ে। আর ইন্দুবালা ঠাম্মার আঁচল ঘিরে কাপড় জড়িয়ে কোলে শুয়ে সেই আখ্যানের অংশীদার হয়েছে। উমনো ঝুমনোর গল্প যখন ফুরিয়ে এসেছে, শেষ মালপোয়া যখন তেলের ওপর লাল হয়ে ফুলে উঠেছে, মৌরির সুবাস যখন কলাপোতা গ্রামে মো মো করে উঠেছে, দাদু স্নান সেরে এসে তুলসী প্রণাম করতে গিয়ে বসে পড়লেন দাওয়ায়। জীবনের শেষ প্রার্থনা আর তাঁর করা হলো না। একদিন কথা বন্ধ রেখে পরের দিন ভোরের সূর্য ওঠার আগেই দাদু চলে গেল। আমতলায় শোয়ানো থাকলো তাঁকে। হরিনাম সংকীর্তনের দল গোল হয়ে ঘিরে ঘিরে ইনিয়ে বিনিয়ে সুর তুলল। বাড়ি থেকে কেউ মরা কান্নার চিৎকার করল না। ঠাম্মা বসে থাকলো পাথরের মতো। বাবা কি করবে বুঝতে পারল না। মায়ের তখন প্রসব যন্ত্রণা। ইন্দুবালা চুপি চুপি দাওয়ার পাশে ছোট্ট বেড়ার ধারের রান্নাঘরে তখন। কাঁসার রেকাবিতে চাপা দেওয়া আছে মালপোয়া। এদিক ওদিক তাকিয়ে হাতে তুলেছিল সবে ছোট্ট মেয়েটা। গ্রামের কোন এক বউ দেখে ফেলেছিল, রে রে করে উঠে এসে ধরেছিল হাত। অশৌচের বাড়িতে খেতে আছে কোনো কিছু? ফেল হাত থেকে, ফেল বলছি। ইন্দুবালা ফেলতে পারেনি সেই মালপোয়া। গোটা রাত ধরে নতুন গুড়ের রসে সেগুলো যেন তখন আরও অনেক ফুলে ফেঁপে উঠেছিল। হালকা গন্ধ বেরোচ্ছিল মৌরির। এতক্ষণ যে ঠাম্মা কারো সাথে কথা বলেননি, চুপ করে বসেছিলেন, তিনি উঠে এলেন। খুব শান্ত অথচ কঠিন গলায় বললেন, ছেড়ে দাও ওকে পাঁচুর মা, ছেড়ে দাও। ওর খাওয়া মানে ওর দাদুর আত্মার শান্তি পাওয়া। আত্মার না জুড়লে মায়া কাটবে কি করে? গপ গপ করে গোটা তিনেক মালপোয়া খেয়ে নিয়েছিল ইন্দুবালা। তার হাতে মুখে লেগেছিল রস, ঠাম্মা গড়িয়ে দিয়েছিল জল। নিজে হাতে খাইয়েছিলেন নাতনিকে। আর ঠিক সেই সময় আঁতুর থেকে ভেসে এসেছিল নবজাতকের কান্নার শব্দ। ঠাম্মা নাতির মুখ দেখে বলেছিলেন, সেই ফিরে আসতে হলো তো, কোথায় যাবে আমায় ছেড়ে? তার বিশ্বাস ছিল দাদু ফিরে এসেছে, আম জাম কাঁঠাল আর মালপোয়ার গন্ধ বুকে নিয়ে। বাবা ফিরেছিল শ্মশান বন্ধুদের সাথে
বিকেলেরও পরে। ততক্ষণে ঠাম্মার সাদা থান পরা হয়ে গেছে। ছোট ভাইটা হাঁ করে ঘুমোচ্ছে ঠাম্মার কোলে। এদের কারো মৃত মুখ দেখেননি ইন্দুবালা, ভাগ্যিস দেখেননি। ঠাম্মার মৃত্যু সংবাদ যেদিন ভাই নিয়ে এসেছিল, সেদিন ছিল ইন্দুবালার সাধ। বাড়ি ভর্তি লোক, বিয়েতেই হয়নি, সাধে হবে ভাবাটাও বোকামো। নিজের বউ ভাতের রান্না যেমন ইন্দুবালাকে নিজেই করতে হয়েছিল, ঠিক তেমনই সাধের রান্নাটাও। গোনাগুনতি মাছের দাগা ছিল, চালও নেওয়া হয়েছিল মাথা গুনে। শাশুড়িকে খাইয়ে, স্বামীকে খাইয়ে ইন্দুবালা খেতে বসতে যাবেন, দরজায় কড়া নড়ল। রান্নাঘর থেকে উঠে এসে সদর খুলতে হলো তাঁকেই। শ্রাবণের চড়া রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ভাইটা, তারই সামনে, কতদিন পরে। চোখে তখন দিদির কপোতাক্ষের টলটলে জল, ইচ্ছামতি গাল বেয়ে গড়াচ্ছে। বাড়িতে ঢুকতে বলবেন কি, ভাষাই হারিয়ে ফেলেছেন যেন ইন্দুবালা ভাইকে দেখে। ঠোঁটের ওপর গোঁফের রেখা, গালে কচি ঘাসের মতো দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, ঠিক যেন মনিরুল সেজে দাঁড়িয়ে আছে তার ভাই। কিরে, ভেতরে আসতে বলবি না? এখানেই দাঁড়িয়ে থাকবো। ইন্দুবালা ভাইয়ের হাত ধরেন। ঝুপ করে যেন তাকে ছুঁয়ে ফেলে কলাপোতার সেই গ্রামটা, বোসদের পুকুর, তেপান্তরের ধান ক্ষেত, কদবেলের আচার। আর ভাই দেখে দিদি আরও সুন্দর হয়েছে। গা থেকে খসে গেছে অজ গাঁয়ের পুরনো চাদর। নতুন মা হবার যাবতীয় সব কিছু যেন গা থেকে ফুঁড়ে বের হয়ে আসছে তার। ঠিক এই সময়ে তো ইন্দুবালার থাকা উচিত ছিল গ্রামে। ঠাম্মা কি খুশি হতো। উঠোন ভরে উঠত আচারের বয়ামে, মা বিশালক্ষী তলায় পুজো দিত। ভাইকে নিয়ে ইন্দুবালা রান্নাঘরে এসে দেখেন চাল বাড়ন্ত। ভাত বসাবেন তার জোগাড়টুকু নেই। এই এত বেলায় কি খাবেন? নজরে পড়ল বেতের ঝুড়ি, শাল পাতায় মোড়া। ভাই এনেছে। তাকে এতক্ষণ যত্ন আত্তি করতে গিয়ে সেদিকে নজরও পড়েনি, ভুলেই গিয়েছিলেন ইন্দুবালা। শালপাতায় বাঁধা টুকরিটা খুললেন। তার মধ্যে থরে থরে সাজানো আছে মালপোয়া। চোখ ফেটে জল এলো ইন্দুবালার। গোগ্রাসে খেতে থাকলেন তিনি, যেন কত জন্মের খিদে নিয়ে তার দাদু ঢুকে পড়েছে তাঁর পেটের ভেতর। ঠাম্মার হাতে না হোক, গাঁয়ের ভোলা ময়রার দোকানের মালপোয়া খেতে চাইছে গোটা শরীর তোল পাড় করে। অনেকটা খাওয়ার পর যখন থামলেন ইন্দুবালা, জল তেষ্টা পেয়েছে বড়, কিন্তু জল এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। ঠিক তখন সেই মুহূর্তে বুক ছাপিয়ে, গলা কাঁপিয়ে কান্না পেল তাঁর মৃত ঠাম্মার জন্য। পায়ের তলায় গোটা পৃথিবীটা যেন নড়ে উঠল হঠাৎ। চোখে অন্ধকার দেখলেন। যা খেয়েছিলেন উপড়ে দিলেন সব। রান্নাঘর ভেসে গেল স্বাদ না খাওয়ার নতুন মায়ের বমিতে। দরজা খোলার শব্দ পেলেন ইন্দুবালা। ধনঞ্জয় ঘর ঝাঁট দিতে এসেছে। নিচের রান্নাঘরে উনুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে আকাশের দিকে। বাজার কিন্তু কিচ্ছুটি করা নেই মা, রান্না কি হবে? ধনঞ্জয় জানতে চায়। ইন্দুবালা চুপ করে থাকেন। কি গো, বলো কিছু।
শরীর খারাপ নাকি তোমার? ইন্দুবালা শুয়ে শুয়ে ধোঁয়া দেখছেন, কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ওপরে উঠছে। পাশ ফিরে ধনঞ্জয়কে বললেন, উনুন ধরিয়েছিস কেন? গ্যাস কি ফুরিয়েছে? ধনঞ্জয় হাতের ছাঁটাখানা মেঝেতে রেখে বলে, ওই দেখো, আজকের দিনটা কি ভুলে গেলে মা তুমি? ইন্দুবালা হাতড়াতে থাকেন মনের মধ্যে, আজকে আবার কি? ধনঞ্জয় মাথায় হাত দিয়ে বলে, সত্যি এবার তোমার বয়স হয়েছে মা, আজ যে রথ, ভুলে গেলে সব কিছু? কুমোরটুলিতে দুর্গার কাঠামোয় মাটি পড়বে, ইস্কনের লম্বা রথ বেরোবে, কত সাহেব সুবন নাচানাচি করবে, হোটেলের সামনে বোর্ডে তো গতকাল লিখে রেখেছ। উঠে পড়েন ইন্দুবালা। কি লিখে রেখেছি রে? খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি আর কাঁঠালের ক্ষীর। বিড়বিড় করে জানতে চান ইন্দুবালা। আর মালপোয়া? ধনঞ্জয় রে রে করে ওঠে, না না না, ওই সব কিছু একদম লেখা ছিল না মা, হাঙ্গামা বাঁধিও না। চিনির দাম বড্ড বেড়েছে, আটা বাড়ন্ত, ময়দা বাড়ন্ত, গোলমরিচও আনা নেই। ইন্দুবালা জানতে চান, আর মৌরি? ধনঞ্জয় জবাব দেয় না। চিরকালের অভ্যেস মতো সে কাকে যেন একটা গাল পাড়ে। সেই অদৃশ্য মানুষটাকে দেখতে বড় ইচ্ছে করে ইন্দুবালার, কিন্তু তিনি জানেন ধনঞ্জয়ের একমাত্র ইন্দুবালা ভাতের হোটেল ছাড়া আর কেউ নেই। ঠিক যেমন চারপাশে 3 ছেলে মেয়ে নাতি নাতনি থেকেও ইন্দুবালা একা, তাঁরও এই ভাতের হোটেল ছাড়া কেউ নেই। অনেক রাতে কলেজ স্ট্রিট পাড়া ঘুরে বাড়ি আসে ভাই, হাতে তার একখানি চটি বই, 3 পাহাড়ের স্বপ্ন। বেড়াতে যাওয়ার বই বুঝি? ইন্দুবালা জানতে চান। ভাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। খুলে দেখলেই তুই বুঝতে পারবি বেড়াতে যাবার বই কিনা। এগিয়ে দেয় বইটা। ইন্দুবালা অবাক হন খুলে। কবিতা পড়িস নাকি তুই আজকাল? ঘাড় নাড়ে ভাই। হ্যাঁ, তুই আর মনিরুলদা যেমন পড়তিস। কথা বাড়াতে চান না ইন্দুবালা। এরপর কথা বললে আরও অনেক কথা উঠবে। সেই কথা মনের মধ্যে হাওয়ার সাথে উথাল পাথাল হলে রাতে ঘুম হবে না। হ্যাঁ রে, ওপরের ঘরে শুতে তোর ভয় করবে ভাই? অবাক হয়ে চশমার ফাঁক দিয়ে তাকায় ভাই। একদম মনিরুল। চোখ সরিয়ে নেয় ইন্দুবালা। ভয় করবে কেন রে দিদি? আমি তো এখন একাই শুই মাঝের ঘরটায়, ঠাম্মার ঘরটা তো বন্ধই থাকে। ইন্দুবালা জানতে চান, হ্যাঁ রে, ভয় করে না তোর? ভাই বলে, ধুস, ভয় করবে কেন? ইন্দুবালার যখন বিয়ে হয় তখন ভাই তার কাছে শুতো, জড়িয়ে আঁকড়ে ধরে। কতটুকুনি ছিল তখন। ভাই, আর একদিন থেকে যাবি? মাথা নাড়ে ভাই। না রে, হবে না রে দিদি, কাল তো রথ, স্কুল ছুটি, পরশু পরীক্ষা, না গেলে স্যার খুব বকবে, আর বাবার শরীরটাও। থেমে যায় ভাই। ইন্দুবালা জানে তার বাবার শরীরও ভালো না, মাঝে মাঝে জ্বর হয়, কাশি হয়। ভাই ঘুমিয়ে পড়ে। ইন্দুবালা টেনে নেয় পাশে রাখা চটি বইখানা। কবে থেকে পড়তে শুরু করলো তার ভাই কবিতা?
তিন পাহাড়ের স্বপ্ন কবিতার বইটার লেখক কে যেন এক বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাতাখানা উল্টে দেখল ইন্দুবালা। ঘুমের মধ্যে শুনতে পেলাম শঙ্খচূড়ের কান্না। এ আনন্দ অসহ্য বোন, দিশ নেল আর আর না। জেগে উঠলাম, দেখতে পেলাম আর না দেবার সুখে কেয়া ফুলটি ঘুমিয়ে আছে বিষধরের বুকে। গলা বুজে আসছে ইন্দুবালার কান্নায়। ভোর রাতে উঠে ঠান্ডা জল মাথায় ঢালেন তিনি, একবার নয় বারবার। তারও অনেক দিন পরে, ভাই যখন আর নেই, স্বামী যখন আর নেই, চারিদিক শূন্য, খাঁ খাঁ। হোটেলের ঘরে কে যেন একটা কবিতার বই ফেলে রেখে গিয়েছিল। পড়ে ফেলেছিলেন ইন্দুবালা কবির নামটা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তখন কলকাতায় বোমা, রাস্তায় ঘাটে মৃতদেহের সারি, ছোট ছোট ছেলে মেয়েগুলো গঙ্গায় ভাসছে লাশ হয়ে। অনেক রাতে একটা ছেলে বইটা ফেরত নিতে এসেছিল লুকিয়ে, সঙ্গে নিয়ে এসেছিল এক পেট খিদে। হ্যাঁ, সেই দিনটাও ছিল রথের দিন। মনে আছে, ইন্দুবালা পাঁপড় ভেজেছিলেন, হিঙের গন্ধ মাখা খিচুড়ি হয়েছিল, আর ছিল চুষির পায়েস। প্রথম দিন ইন্দুবালার সাথে তার কোনো কথা হয়নি। কোঁচড় থেকে রিভলভারটা বের করে রেখেছিল টেবিলে। অলোক, তার কথা আগেও রয়েছে ইন্দুবালার আগের আখ্যানগুলোতে। তাড়াতাড়ি শিলনোড়া পেড়ে ফেলে ধনঞ্জয়। এই বেলা চাল না বেটে রাখলে ওই বুড়ি নিজেই বাটতে শুরু করে দেবে। এই গুচ্ছের লোকের জন্য মালপোয়া বানানো কি মুখের কথা? এরই মধ্যে ওই জলহস্তির ছানাগুলো ঘুরে গেছে, মানে সামনের হোস্টেলের ওই ছেলে মেয়েগুলো। ঠাকুমা দেওয়ালে কি লিখেছে দেখতে এসেছে সব হুড়মুড়িয়ে। কি গো, সব পাল্টে দিচ্ছ নাকি? শুক্তো ভাত এসব কিন্তু কিছু খাবো না আজকে। ছোট করে ছেলেদের মতো চুল ছাঁটা মেয়েটা ঘাড় ঘুরিয়ে বলে। ধনঞ্জয়ের মনে হয় ঠাস করে গালে একটা ঠাটিয়ে থাপ্পড় দি। সেদিন মেয়েটা আবার সিগারেট কিনছিল, দেখেছে ধনঞ্জয়। ইন্দুবালাকে বলতে এসে নিজেই অবশ্য থাতানি খেয়েছিল বেশি। কেন, তুমি বুড়ি ফেঁকো না? তাও তো ওরা মনের সুখে দুটো টান দিতে পারে। আমরা কি পেয়েছি রে জীবনে? ধনঞ্জয় কথা বাড়ায়নি আর। বাবুই পাখির বাসার মতো চুল যে ছেলেটার, সেটা আরও ধ্যাসটা। কি গো, কি কি চেঞ্জ করছো? তাই বলে কাঁঠালের ক্ষীরটা চেঞ্জ করো না প্লিজ। ওটার যে গল্প বলছিলে সেটা কিন্তু আমি কালকে ফেসবুকে শেয়ার করেছি। ওখান থেকে অনেকে আসবে বলছে খেতে। পেছন পেছন মোটা ছেলেটা এগিয়ে আসে। এই, তোরা বড় ছটফট করিস, আগে দেখ না কি লেখে ঠাকুমা। চারপাশে এক রাশ ছেলে মেয়ে, আর তাদের মাঝে 70 পেরোনো এক বুড়ি সাত সকালে ভাতের হোটেলের সামনে ভিড় করে থাকা ছেলে মেয়েদের মধ্যে লিখতে থাকে। খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি, কাঁঠাল ক্ষীর, আর তার নিচে বড় করে লেখা হয় মালপোয়া। ভিড়টা যেন একসাথে চিৎকার করে ওঠে, ইয়া! জড়িয়ে ধরে ইন্দুবালাকে ওরা সবাই। কেউ তার মধ্যে ফেসবুক লাইভ করে দেয়। কাল যে আপনাদের কাঁঠাল ক্ষীরের গল্পটা বলেছিলাম, আজ তার সাথে ইনক্লুড হয়েছে মালপো। জোরে জোরে চাল বাটে ধনঞ্জয়, কারণ সে জানে এরপর স্নান সেরে এসে রান্নার ধুম পড়বে বুড়ির। একটা নেশার মধ্যে থাকবে সেই দুপুর পর্যন্ত, যতক্ষণ না শেষ রান্নাটুকু হয়, যতক্ষণ না
শেষ মানুষটা খেয়ে চলে যায় হোটেল থেকে। নতুন সাইকেল কিনেছে মনিরুল, সেটা দেখাতে এসেছিল। ইন্দু জানে এটা একটা অছিলা। আসলে তারা আজ যাবে মোক্তার পাড়ায় রথের মেলায়। মাকে কি করে বলবে? সাইকেল শেখাটা খুব সহজ মিথ্যের রাস্তা। ছেলে মেয়ে দুটো বাড়ছে যেন তাল গাছের মতো। মায়ের মন সায় দিতে চায় না। তার আগে বাবা বলে দেয় সরল মানুষের মতো, যাবি তো যা না, সামনের বারে আরেকটু বড় ক্লাসে উঠলে ইন্দুকেও কিনে দেব সাইকেল, তখন দুজনে একসাথে স্কুলে যাবি সাইকেল চালিয়ে। সে সৌভাগ্য হয়নি ইন্দুবালার। তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল তার। সামনের রডে বসতে লজ্জা করেছিল ইন্দুর, তবুও বসেছিল সে। হাওয়ার মতো উঠছিল মনিরুলের সাইকেল কপোতাক্ষের তীর ধরে। হাতে হাত ঠেকে যাচ্ছিল দুজনের। শ্বাসে প্রশ্বাসে চরম উত্তেজনা। ওরা কাছ থেকে পাচ্ছিল দুজনের ওম। চোখ বন্ধ করেছিল ইন্দু। সে যেন কাঠের নাগরদোলা, ঘোড়ার দোলা, বুড়ির চুল, ঝাল ঘুগনি, পাঁপড় ভাজা, রথের মেলা এই সব ছাপিয়ে মৌরির গন্ধ পাচ্ছিল মনিরুলের গা থেকে, যে মৌরির গন্ধ পেয়েছে সে তার ঠাম্মার মালপোয়ায়, ভোলা ময়রার দোকানে। অনেক পরে রিভলভার নিয়ে আসা অলোকের কবিতার বইয়ে। স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ান ইন্দুবালা। কত দিন পরে আজ তিনি মালপোয়া ভাজবেন। তার চোখে মুখেও কি ফুটে উঠছে না এক প্রশান্তি, যা মৃত্যুর বার্তাবহ? মনিরুলের মৃত মুখ তিনি দেখেননি, কিন্তু আন্দাজ করতে পারেন। খান সেনারা গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে মনিরুল তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। গোটা বাড়িটা যতক্ষণ না জ্বলন্ত সূর্য হয়ে উঠছে, মনিরুল ততক্ষণ চোখ বন্ধ করছে না। সে জানে একটা ভাষার জন্য একটা রাষ্ট্রের স্বপ্ন দেখছে সে। আর ইন্দুবালা কি স্বপ্ন দেখেছিলেন তিনি? সে কথা কেউ কোনো দিন জানতে চায়নি, আজও না। হইচই পড়ে গেছে গোটা অঞ্চল জুড়ে। ছেনুমিত্তির লেনে একেই ভিড় লেগে থাকে, আজ যেন আরও বেশি ভিড়। তাও সেটা ইন্দুবালা ভাতের হোটেলকে ঘিরে। হাফবেলা অফিস করে ওই কালেক্টর অফিসের কেরানিকুল চলে এসেছে। হোস্টেলের ছেলে মেয়েগুলো সব হাজির হয়েছে। তার সাথে নিয়মিত বাজারের খদ্দেররা আছে, কিছু ফ্লাইং কাস্টমার তো থাকেই। আর এর সাথে জুড়েছে রাজ্যের ফেসবুক ফ্রেন্ডরা। চারিদিকে শুধু কচি কাঁচাদের কলকলানি। মাথা খারাপ হওয়ার অবস্থা ধনঞ্জয়ের। হোটেলটাও হয়েছে আজ দেখার মতো। সেখানে যেন ধনঞ্জয়ের প্রবেশ নিষেধ। ছেলে মেয়েগুলো নিজেরাই হাতে হাতে কাজ করে নিচ্ছে। কেউ জল দিচ্ছে, কেউ ক্যাশ সামলাচ্ছে, কেউ থালা পাচ্ছে, কেউ পরিবেশন করছে। আর রান্নাঘরের দিকে তো যাওয়াই যাচ্ছে না, সেখানে আরও ভিড়। সবাই ঝুঁকে পড়েছে তাদের ওই মোবাইল ক্যামেরা নিয়ে। সেই ছোট্ট স্ক্রিনে ফুলে ফুলে উঠছে লাল হয়ে যাওয়া মালপোয়াগুলো। বড় ছাঁকনিতে সোজা চলে যাচ্ছে চিনির হালকা রসে। মৌরির গন্ধ, গোলমরিচের স্বাদ ছড়িয়ে পড়ছে বাতাসে। আর এ সবের মধ্যে প্রশান্তি মাখা মুখ নিয়ে রান্না করে চলেছেন ইন্দুবালা। না, এই মুহূর্তে স্মৃতিরা তার আশেপাশে কেউ নেই। নেই খুলনা, কোলাপোতা, ছেনুমিত্তির লেন। এখন তিনি যেন এক শিল্পী, কারিগর, নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে আছেন। তার বুড়ো ডালপালাগুলো
চারিদিক থেকে যেন শুষে নিচ্ছে তারুণ্যের আস্বাদ, নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আজকের গল্প এখানেই শেষ। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।